আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি বিশেষ পর্বে। এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু কাজ দেওয়া থাকে, একক কাজ হোক সেটা দলগত কাজ হোক, এই কাজগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিব। অর্থাৎ কাজগুলো কিভাবে সম্পন্ন করতে হবে, সেখানে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা তোমাদেরকে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই পর্বে ফোকাসে থাকবে সপ্তম অধ্যায়, অর্থাৎ আমাদের বইয়ের সপ্তম অধ্যায়ে যে একক কাজ হোক বা দলগত কাজ হোক যা কিছুই থাকবে আমরা সেগুলো সমাধান করে দিব, বা সমাধান করে দিব না বলে যদি এইভাবে বলে যে সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া দিব যে কাজগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবা। তো চলো আমরা দেখি আমাদের বইয়ের সপ্তম অধ্যায়ে কি কি কাজ আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই কাজগুলো আমরা কোন কোন ওয়েতে সেই কাজগুলো সমাধান করতে পারি। তো শুরুতে আমরা একটা প্রশ্ন একটু দেখে নেই। দেখো এই যে একক কাজে লেখা আছে, তার মানে এটা আমাদেরকে চিন্তা করতে হবে এটা কিভাবে সমাধান করা যায়। তো এখানে বলা হচ্ছে দেখো যে নিম্নলিখিত যৌগে লাল বর্ণে লেখা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। সপ্তম অধ্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ টাস্ক হচ্ছে জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করা। তো আমাদের এই একক কাজ এখন যে কাজটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেই একক কাজের মধ্যে কিন্তু আমাদেরকে মূলত জারণ মান কিভাবে নির্ণয় করতে হয় বা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে এখানে আমাকে বলতেছে। তো আমরা দেখবো। তো এখানে তারা বলেই দিচ্ছে যে লাল বর্ণের যে মার্ক করাগুলো আছে, যেরকম দেখো এখানে কপার সালফেটের মধ্যে সালফারটাকে লাল করা হয়েছে, তো এখানে সালফারের কথা বোঝাচ্ছে। নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনটাকে লাল করা হয়েছে, তার মানে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ মান। H3PO4 ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফরাসের জারণ মান, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ম্যাঙ্গানিজের জারণ মান। এভাবে আমাদেরকে যেইগুলোকে লাল কালার দ্বারা মানে রং করা হয়েছে বা কালার করা হয়েছে সেই লাল কালার করা পরমাণুগুলোর জারণ মান আমাকে বের করতে হবে এবং কিছু ফিক্সড ভ্যালু আমাকে তারা আবার বলে দিচ্ছে। যেরকম দেখো কপারের জারণ মান হচ্ছে +2, অক্সিজেনের জারণ মান -2, হাইড্রোজেনের জারণ মান +1, পটাশিয়ামের জারণ মান +1, সোডিয়ামের জারণ মান +1, আয়োডিনের জারণ মান -1। সো এই মানগুলোকে আমি ব্যবহার করব। এই মানগুলো ব্যবহার করে আমরা পার্টিকুলার যৌগের মধ্যে একটা নির্দিষ্ট পরমাণুর জারণ মানটা বের করার চেষ্টা করব। তো চলো আমরা তাহলে স্টার্ট করি আমাদের কিভাবে সেই মানগুলো ব্যবহার করা যায়। তো শুরুতেই আসি আমরা কপার সালফেটের কাছে। দেখো কপার সালফেটে সালফারের জারণ মান আমাকে নির্ণয় করতে বলছিল, সালফারটা মানে লাল রং করা ছিল, তার মানে সালফারের জারণ মান আমাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে সালফারের জারণ মান যদি আমরা এখান থেকে বের করি তাহলে সালফার বাদে বাকি যারা আছে তাদের জারণ মানগুলো আমাকে কি করতে হবে, জানতে হবে। তো সালফার বাদে বাকি আর কে কে আছে, সালফার বাদে এখানে বাকি আছে আর হচ্ছে কপার পরমাণু আর অক্সিজেন পরমাণু। তো কপার পরমাণু আর অক্সিজেন পরমাণু জারণ মান দেখো আমি আগে নোট করে ফেললাম। কপারের জারণ মান কত, কপারের জারণ মান হচ্ছে +2, এটা কিন্তু আমাদের বইয়ে এই তথ্য দেওয়া ছিল। সালফার যার জারণ মান আমি বের করব, এই যে সালফার যার জারণ মান বের করব সেই জারণ মানকে আমরা কি ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি। সালফারের জারণ মান হচ্ছে x আর অক্সিজেন জারণ মান -2 প্রশ্ন দেওয়া ছিল। সো তিনটা আমি ফার্স্টে নোট করে নিলাম। এরপরে আসো তাহলে এখানে লেখা হচ্ছে যে ধরি সালফারের জারণ সংখ্যা +x, যেটা আমরা অলরেডি ধরেছি। তো আমরা জানি যে কোনো যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ পরমাণু সমূহের যে জারণ সংখ্যা পাবো সেই সবগুলোকে যদি আমি যোগ করি আমার মোট ফলাফলটা যেটা আসবে সেটা আসবে 0। তাহলে CuSO4 = 0। এবার এখান থেকে আসা পার্টিকুলারলি মানগুলো বসাও। যেরকম কপারের জারণ মান কত, +2, আর কপার যেহেতু একটা আছে সেজন্য *1। সালফারের জারণ সংখ্যা কত, *x, যেহেতু সালফারের জারণ সংখ্যা হচ্ছে x। আর অক্সিজেন জারণ সংখ্যা কত, -2, অক্সিজেন আছে কয়টা, 4টা। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 আর এরকম অক্সিজেন আছে 4টা, = এই যে 0, মোট জারণ সংখ্যা 0। এবারে আমরা জাস্ট ফলাফলটা বসাবো। 2 × 1 তার মানে হচ্ছে 2x x, আর 4 × -2 = -8 কি 0। দেন এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি কি x -8, ওই পাশে গুলো হয়ে যাচ্ছে প্লাস আর 2 ওই পাশে হয়ে গেল মাইনাস, অতএব x কত পাচ্ছি, x +6 পাচ্ছি। তাহলে বলা যেতে পারে যে কপার সালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত, সালফারের জারণ সংখ্যা +6। তো প্রথম প্রশ্নটা আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট যৌগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড। দেখো তো নাইট্রিক অ্যাসিডের মধ্যে কিন্তু নাইট্রোজেনটা কালার করা ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মানটা কত হবে। তো আমরা নাইট্রিক অ্যাসিডে যদি নাইট্রোজেনের জারণ মান বের করতে যাই তাহলে অবশ্যই বাকি যে দুইটা পরমাণু আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের জারণ মান আমাকে অবশ্যই জানতে হবে, কেননা এদের জারণ মান জানা ব্যতীত আমি কখনোই নাইট্রোজেনের জারণ মান বের করতে পারবো না। তো দেখো হাইড্রোজেনের জারণ মান হচ্ছে পজিটিভ বা +1, নাইট্রোজেন যার জারণ মান বের করবে সেটাকে আমরা x ধরে নিচ্ছি, আর অক্সিজেনের জারণ মান -2। এই তথ্যগুলো কিন্তু আমাকে আমাদের প্রশ্নেই বলে দিয়েছিল যে হ্যাঁ এগুলা এভাবে আমরা ভ্যালুগুলো নিব। ওকে ফাইন। তো দেখো নাইট্রিক অ্যাসিডের টোটাল জারণ মান হচ্ছে 0
আমরা জানি যে কোন একটা যৌগের মধ্যে পরমাণু সমূহের পৃথক পৃথক জারণ মানের সমষ্টি 0, তাহলে সেখান থেকে আমাদের নাইট্রিক অ্যাসিডের টোটাল জারণ মানটা হচ্ছে 0। এবারে আসো হাইড্রোজেনের জারণ মান কত হবে। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, আর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা, সো 1 সংখ্যা আর +1 হচ্ছে হাইড্রোজেনের জারণ মান, প্লাস নাইট্রোজেনের জারণ মান হচ্ছে x, প্লাস অক্সিজেনের জারণ মান -2, আর অক্সিজেন আছে কয়টা, 3টা, সো এই 3 হচ্ছে 3টা অক্সিজেন আছে সেজন্য, আর এই -2 হচ্ছে অক্সিজেনের জারণ মান। তাহলে এখান থেকে আমরা সমস্ত ভ্যালুগুলো ফার্স্টে গুণ করব, দেন যোগ করব। সো +1 * 1 তার মানে 1, x হচ্ছে x, -2 * 3 -6 = 0, দেন এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি +5। তাহলে বলা যায় যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5। ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে গেল। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান +5, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট যৌগ হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে, কারণ না ফসফরাসকে কালার করা ছিল, লাল রঙে রং করা ছিল, তাহলে আমাকে এখান থেকে ফসফরিক অ্যাসিড থেকে ফসফরাসের জারণ মান বের করতে হবে। তো সেম কথা, আমি যার জারণ মান বের করব সেই ফসফরাস বাদে বাকি যে দুইটা পরমাণু আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের জারণ মানগুলোকে আমাকে আগে নোট করে নিতে হবে। তো হাইড্রোজেনের বেলায় সূত্র কি ছিল, হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত হয় তাহলে এর জারণ মান হচ্ছে পজিটিভ, আর ধাতুর সাথে যুক্ত হলে জারণ মান নেগেটিভ। যেহেতু ফসফরাস এবং অক্সিজেন উভয় পরমাণুই অধাতু, তাহলে হাইড্রোজেনের জারণ মান এই যৌগে হবে পজিটিভ। আর ফসফরাসের জারণ সংখ্যা আমরা বের করব, আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। শুধুমাত্র অক্সিজেন পার অক্সাইড এবং সুপার অক্সাইড এখানে জারণ মান -2 দেখায় না, বাট এছাড়া সমস্ত জায়গায় অক্সিজেন জারণ মান -2। যেহেতু এখানে পার অক্সাইড নাই বা সুপার অক্সাইড নাই, তাহলে আমরা এখানে অক্সিজেন জারণ মান -2 ধরে এটা সলভ করব। তো দেখো, যে সূত্র সবার জন্যই প্রযোজ্য যে যৌগসমূহের পৃথক পৃথক জারণ সংখ্যা সমষ্টি 0, তাহলে এখান থেকে 3টা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা জারণ মান +1, তো +1, আর 3টা হাইড্রোজেন আছে সেজন্য হচ্ছে কি 3। আচ্ছা, ফসফরাস একটা সেজন্য হচ্ছে x, প্লাস অক্সিজেন আছে 4টা, প্রত্যেকটা জারণ মান -2 করে, প্রত্যেকটা অক্সিজেন জারণ মান -2 করে, 4টা অক্সিজেন আছে = 0। দেন এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমি 3 * 1 = 3, এখান থেকে পাচ্ছি x, আর -2 * 4 -8 = 0। তাহলে দেখো, দেন এখান থেকে x এর মান বের করো। সো 8টাকে ওই পাশে নিয়ে যাও, 8 মাইনাস ছিল হয়ে যাচ্ছে প্লাস, আর 3 হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে 8 থেকে 3 বাদ দাও হয়ে যাচ্ছে 5। তো ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ মান কত, +5। এখানে এটাই বলা হচ্ছে যে ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ মান +5। তো এটাও আমাদের এই যৌগটার জারণ মানও বের করা হয়ে গেল। নেক্সট যৌগ হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এখান থেকে আমাকে ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে হবে। তো এখানে আসলে পরমাণুই দুইটা, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ, একটা হচ্ছে অক্সিজেন। তো শুধুমাত্র অক্সিজেনের জারণ মানের সাহায্যেই কিন্তু আমরা ম্যাঙ্গানিজের জারণ মানটা বের করে ফেলতে পারবো। তো প্রথম কথা হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাকে আমরা x ধরে নিচ্ছি, আর অক্সিজেনের জারণ সংখ্যা -2 অ্যাজ ইউজুয়াল, কারণ এটাও পার অক্সাইড বা সুপার অক্সাইড না, তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হবে। দেন দেখো, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাকে x ধরলাম, প্লাস অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান কত, -2, আর অক্সিজেন আছে 2টা, সো এই 2 হচ্ছে 2টা অক্সিজেন আছে সেজন্য, আর এই -2 হচ্ছে প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান = 0। দেন এখান থেকে আমরা x আর 2 × 4 -4 = 0 বা x +4। তাহলে বলা যায় যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +4। তো আশা করতেছি এখান থেকে এই পার্টটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে যৌগটা আমাদের জন্য দেওয়া হচ্ছে সেই যৌগের নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আমি নামটা আবার একটু বলে দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত হচ্ছে K2Cr2O7। তো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগ দেওয়া হচ্ছে, এই পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে যে এই যৌগের মধ্যে ক্রোমিয়াম যে রয়েছে Cr2, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তো পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে যদি আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে চাই, তাহলে আমাকে শুরুতে এই যৌগের মধ্যে বাকি যেই পরমাণুগুলো রয়েছে সেগুলোর জারণ মান আমাকে বের করতে হবে। আমরা এখান থেকে পটাশিয়ামের জারণ মানও বের করব, মানে জারণ মানটা আগে লিখে নিব, প্লাস অক্সিজেনের জারণ মানটা আমরা আগে লিখে নিব। সো পটাশিয়াম যেহেতু গ্রুপ 1 থেকে আসতেছে এবং গ্রুপ 1 এর সবার জারণ মান পজিটিভ, হাইড্রোজেন স্পেশাল কেসে মাঝে মাঝে নেগেটিভ হয়, বাট ধাতু যারা আছে তাদের সবার জারণ মান হচ্ছে পজিটিভ। ক্রোমিয়ামের জারণ সংখ্যাকে আমরা x ধরে নিচ্ছি, অক্সিজেনের জারণ সংখ্যা -2 অ্যাজ ইউজুয়াল। এবারে আসো তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের টোটাল জারণ মান হচ্ছে 0 হবে, কেননা মৌলসমূহের জারণ সংখ্যার যে যোগফল বা জারণ মানের যোগফল, পৃথক পৃথক জারণ মানের যোগফল কি হয়, 0 হয়। এবারে আসো, পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, পটাশিয়াম আছে 2টা এই জন্য হচ্ছে 2। ক্রোমিয়াম এর জারণ মান হচ্ছে x এবং ক্রোমিয়াম আছে 2টা এই জন্য হচ্ছে 2। অক্সিজেনের জারণ মান -2, অক্সিজেন আছে 7টা এই জন্য 7। তাহলে আমরা ফার্স্টে প্রত্যেকটা জারণ মান
এর সাথে গুণ দিবা প্রত্যেকটা পরমাণুর সংখ্যা জারণ মান ইনটু পরমাণুর সংখ্যা আমরা এখানে গুণ দিলাম ইজ ইকুয়ালস টু 0। দেন কি হলো দেখো, এবার আমরা গুণ করব 2 × 1 তার মানে ইজ ইকুয়ালস টু 2 আমরা পাচ্ছি, x × 2 তার মানে 2x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 7 × 2 14 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এই আনসারটাকে বের করে ফেললাম। আচ্ছা এবারে দেখো 2x, দেন আমরা সমস্ত কিছুকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, তাহলে 14 এই পাশে মাইনাস আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে সেই প্লাস হয়ে যাবে, আর 2 এই পাশে প্লাস আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে সেই 2 মাইনাস হয়ে যাবে। তাহলে x সমান 14 - 2, 14 থেকে 2 বাদ গেলে কত থাকতেছে, 14 থেকে 2 বাদ গেলে থাকতেছে 12 থাকতেছে, আর এই 12 ওই পাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে +6। তাহলে বলা যায় যে পটাশিয়াম ডাইক্রোমেট Kr2Cr2O7 এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, এই যৌগে ক্রোমিয়াম এর জারণ মান +6, অর্থাৎ ফাইনালি যদি আমরা এরকম লিখে দেই যে ক্রোমিয়ামের জারণ মান +6, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। এবং প্রত্যেকটা পার্ট কিভাবে এসেছে, প্রত্যেকটা পার্টের ক্যালকুলেশন কি হয়েছে, সেগুলো সবকিছুই কিন্তু ইন ডিটেলস তোমাদেরকে দেখানো হয়েছে। সো আমি আশা করতেছি তোমরা এই পটাশিয়াম ডাইক্রোমেটের যে এক্সাম্পলটা, এটাও তোমরা বুঝতে পেরেছো। এবং এই এক্সাম্পলটা কিন্তু খুব পপুলার, অনেক বেশি আসে। সো অতএব ভালো মতো এটা প্র্যাকটিস করতে হবে। যাচ্ছি আমরা নেক্সট যৌগে। দেখো এবারে যৌগটি হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। তো এই যৌগে সালফারের জারণ মানটা আমাকে বের করে ফেলতে হবে আর কি। তো আমরা এখানে দেখো সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, সালফারের জারণ মান x আমরা ধরে নিলাম, মানে x সালফার যেহেতু বের করব সালফারের জারণ মান, সেজন্য সেটাকে আমরা x ধরে নিলাম, আর অক্সিজেনের জারণ মান -2। তাহলে আমরা যেটা জানি যে সমস্ত যৌগের মোট জারণ মান হচ্ছে 0। এবারে সোডিয়াম এর জারণ মান +1, সোডিয়াম আছে দুইটা এজন্য 2, সো +1 হচ্ছে জারণ মান, 2 হচ্ছে সোডিয়াম দুইটা আছে সেজন্য, ইনটু মানে প্লাস সালফার এর জারণ সংখ্যাকে আমরা কত ধরতেছি, x ধরতেছি, সেজন্য হচ্ছে x ইনটু 2, কারণ এই যে Na2H2O3 এখানে সালফার রয়েছে দুইটা, সেজন্য হচ্ছে 2, প্লাস অক্সিজেনের জারণ মান -2, আর অক্সিজেন রয়েছে এখানে 3টা, প্রত্যেকটা জারণ মান -2, টোটাল সংখ্যা হচ্ছে 3টা গেল এখান থেকে। নেক্সট দেখো, নেক্সটে আমরা 2 × 1 তার মানে 2, প্লাস 2 × x 2x, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 × 2 -6 ইজ ইকুয়ালস টু 0। এরপর আমরা যে কাজটা করতে পারি, 2x এই পাশে রেখে দিলাম, 6 কে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাচ্ছে, 6 ছিল মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, আর 2 ছিল প্লাস হয়ে যাচ্ছে মাইনাস। দেন আমরা 6 - 2 করলে 4 আসতেছে, দেন x = 4/2, এই 2 এই পাশে ডিভাইড করে নিয়ে গেলাম, 4/2 = x এর ভ্যালু পাচ্ছি +2, অর্থাৎ এই যে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান +2, সালফারের জারণ মান +2। ব্যাস, তাহলে আমরা জাস্ট এইভাবে যে এখানে যে ক্যালকুলেশনটা করে ফেললাম, এই ক্যালকুলেশনের মতো করে যদি এক্সামে আসে বা কোনো পরীক্ষায় আসে আমাদের, বা কোনো জায়গায় যদি লিখতে হয়, আমার অ্যান্সার করে দিলেই হয়ে যাবে। নেক্সট যে যৌগ বা সর্বশেষ যে যৌগটি রয়েছে সেটা হচ্ছে কপার আয়োডাইড, কপার আয়োডিন মিলে কপার আয়োডাইড তৈরি করেছে। এখানে আমাকে আয়োডিনের জারণ মানটা বের করতে হবে, তাহলে আমাকে অবশ্যই কপারের জারণ মানটা জানতে হবে। এখন তোমাদেরকে একটু বলে দেই যে তোমাদের বইয়ের মধ্যে কপারের জারণ মান +2 বলেছে, দেখো লেখা আছে যে চার্ট আমাদের, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখো এখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে কপারের জারণ মান +2, বাট আমরা এখন কপারের জারণ মান +1 ধরে সলভ করব। বেসিক্যালি কপার পরিবর্তনশীল জারণ মান দেখায়, কপারের জারণ মান +2ও হতে পারে +1ও হতে পারে, এটা ডিপেন্ডস করবে কপার কার সাথে যুক্ত হচ্ছে। যদি আমি এরকম লিখি কপার অক্সাইড CuO, এইখানে কপারের জারণ মান হচ্ছে +2। আবার যদি আমি যে যৌগ নিয়ে এখন কাজ করতেছি CuI, কপার আয়োডাইড, এই যৌগে কপারের জারণ মান হচ্ছে +1। এখন কেন এরকম কপারের জারণ মান 1-2 হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের একটা পরিচিত ফর্মুলা ছিল কিন্তু, যে যোজনী এক্সচেঞ্জ করার মাধ্যমে কোনো একটা মৌল যৌগ গঠন করে। তো কপার আয়োডাইডের মধ্যে দেখো কপার এবং আয়োডিনের পাশে কোনো কিছু লেখা নাই। এখন আয়োডিনের যোজনী তো 1, এটা তো ফিক্সড, এটা কখনো পরিবর্তন হয় না, তাহলে কপারের যোজনীও এখানে কত হয়েছে, 1 হয়েছে। আবার CuO কপার অক্সাইড, এখানে কি হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি এটা কিরকম ছিল, এটা ছিল এরকম Cu2O2, দেন 2 দিয়ে কাটাকাটি করে আমরা সেটাকে CuO তে রূপান্তর করতেছি। তো তাহলে বলা যায় যে কপারের জারণ মান এখানে +2 হলেও এখানে কি হবে, +1 হবে। তো এই যে +2 লেখা, আমরা কিন্তু কপার আয়োডাইডের জন্য সেই +2 ব্যবহার করতে পারবো না, আমাকে +1 ব্যবহার করতে হবে। তো চলো আমরা আমাদের লেখাটা কমপ্লিট করে ফেলি। তাহলে কপারের জারণ মান হচ্ছে +1, কেননা এখানে আয়োডিনের সাথে সে 1 যোজনী শেয়ার করতেছে, বিধায় তার জারণ মান হচ্ছে +1, আয়োডিনের জারণ মান হচ্ছে x, দেন CuI, কপার এর জারণ মান আমরা x ধরলাম,
আচ্ছা আমরা আবার একটু দেখে আসি, দেন আমাদের প্রশ্নটা কি ছিল, কার জারণ মান আমাকে বের করতে বলা হয়েছিল। ও আচ্ছা, আমাকে এখানে কপারের জারণ মানটা বের করতে হবে, কপারের জারণ মান। ওকে, তো চলো আমরা আমাদের কপারের জারণ মানটাই আমরা এখন বের করার চেষ্টা করি, কপার, আয়োডিন না। তো তাহলে এইখানে একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? আমরা কপারকে x ধরবো আর আয়োডিনকে আমরা 1 ধরবো। সো দেখো আমরা সেম কাজটাই করতেছি, কপারকে আমরা এখন ধরবো হচ্ছে x আর আয়োডিনকে ধরবো আমরা -1, কেননা আয়োডিন হ্যালোজেন গ্রুপের সদস্য। তাহলে এখানেও আমাকে আসলে কিছু পরিবর্তন করতে হবে। আমি আসলে এটা সলভ করেছিলাম, ভাবছিলাম যে আমাকে এখানে মূলত কপারের জারণ মান থেকে আয়োডিনের জারণ মানটা বের করতে হবে, কিন্তু আসলে উল্টা, এখানে কপারের জারণ মান বের করতে হবে, আয়োডিনের জারণ মান আমাদের জানতে হবে। আচ্ছা ফাইন, তো নেক্সট পার্টগুলো দেখো, নেক্সট পার্ট ঠিক আছে। সো কপারের জারণ মান আমরা x ধরলাম, সো একটা কপার একটা x প্লাস আয়োডিনের জারণ মান -1 ইনটু 1, কারণ একটা আয়োডিন প্রত্যেকটা জারণ মান -1 = 0, দেন এইখান থেকে আমরা কপারের জারণ মান পাচ্ছি +1। সুতরাং কপার আয়োডের যোগে কপার এর জারণ সংখ্যা +1, কপার আয়োডের যোগে কপারের জারণ সংখ্যা +1। সো আশা করতেছি তোমরা এই কপার আয়োডেটের যে ব্যাপারটা সেটুকু তোমরা বুঝতে পেরেছো। আয়োডিনের জারণ মান -1 বুঝবো কিভাবে, আয়োডিন গ্রুপ 17 থেকে আসতেছে, আর গ্রুপ 17 এর প্রত্যেকটা মৌলের জারণ মান ফিক্সড, সেটা কত? সেটা -1। সো কপার আয়োডের যোগে কপারের জারণ মান হবে +1। ওকে, তো এভাবেই কিন্তু আমরা সপ্তম অধ্যায়ের যতগুলো আমাদের জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয়, যেটাই বলো না কেন, নির্ণয় করার দরকার ছিল, আমরা সমস্ত এইগুলো কমপ্লিট করে ফেলেছি, যেটা তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়াটা আসলে আমাদের মূল কাজ ছিল। মূলত একক কাজগুলো নিজেদেরই সমাধান করতে হয়, কিন্তু শিক্ষক যদি সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া দিয়ে দেয় যে কীভাবে কাজগুলো হবে, কীভাবে অ্যান্সারটা হবে, এইটা আশা করি তোমাদের মধ্যে চিন্তাশীল যে শক্তি, সেই শক্তিকে বৃদ্ধি করবে। নিজেরা হয়তো অন্য কোনো যৌগ আসুক, মানে যে যৌগগুলো আমরা প্র্যাকটিস করেছি সেই যৌগের বাদেও যদি এখন অন্য কোনো যৌগ আসে, সেগুলো তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবে, সেগুলো তোমরা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবা। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করতেছি, নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।